হাম সংক্রমণে একদিনে আরও 10 শিশুর মৃত্যু। সারা দেশে একযোগে 20 এপ্রিল থেকে টিকাদান শুরু, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল ঘোষণা, যোগ্য শিক্ষিত সাংগঠনিক কাজে পারদর্শীরাই মনোনয়ন পাবেন বললেন রিজভী। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, উসমান হাদি হত্যার 2 আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত। এবং আসিফ নজরুল ও পিএস মাসুমের বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ, অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন, সত্য উদ্ঘাটনের আশা আইনজীবীর। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। হামের উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়। একদিনে মৃত্যুর তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 138 শিশুর মৃত্যু হয়েছে, আর এখনও পর্যন্ত হামে মারা গেছে 21 শিশু। প্রতিবেদনে আরও বলা হয়, গেল 24 ঘন্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1248 শিশু, আর হাম শনাক্ত হয়েছে 189 জনের। হামের ভ্যাকসিন মজুদ স্থিতিশীল রয়েছে দাবি করে ইউনিসেফ থেকে 419 কোটি টাকার ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। জাতীয় সংসদে প্রশ্ন উত্তর পর্বে এইসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী 3রা মের পরিবর্তে 20 এপ্রিল থেকে হামের টিকা দেয়া শুরু হবে। বলেন, এখনো পর্যন্ত 2,19,00,000 টিকা সংগ্রহ করেছে সরকার। মাতৃ ও শিশু স্বাস্থ্য, মানবদেহের সাধারণ জ্ঞান, সাধারণ প্যাথোলজি ও সংক্রমণ প্রতিরোধ, কমিউনিকেবল ও নন কমিউনিকেবল রোগ এবং সীমিত আকারে রোগ প্রতিরোধ জ্ঞান, কমিউনিটি মেডিসিন এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা, ড্রাগ মেডিসিন ও ফার্স্ট এইড বিষয়ে যথাযথ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং পরীক্ষা গ্রহণের মাধ্যমে সনদ প্রদান করা হয়। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে কমিশন। আগামী 12 মে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে থাকছে 30টি প্রতীক। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 21 এপ্রিল, আর প্রত্যাহারের শেষ তারিখ 29 এপ্রিল। ইসি সিনিয়র সচিব নির্ধারিত সময়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এমআর আসাদের রিপোর্ট। গেল 6 এপ্রিল সংরক্ষিত নারী আসনের ভোটের তারিখ জানায় নির্বাচন কমিশন। বুধবার দুপুরে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ ঘোষণা করেন ভোটের সম্পূর্ণ তফসিল। প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন 21 এপ্রিল পর্যন্ত। প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 29 এপ্রিল। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে 21 এপ্রিল, এটা মঙ্গলবার, এবং এটা হচ্ছে নির্বাচন কমিশনের সচিবালয়ের ভবনে। নির্বাচনের জন্য প্রতীক রয়েছে 30টি। আক্তার আহমেদ জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি যে আমরা যে বেঞ্চমার্কটা জাতীয় পর্যায়ের নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতায় করেছে, সেটা থেকে প্লাস হবে। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 22 ও 23 এপ্রিল। প্রার্থীরা আপিল করতে পারবেন 26 এপ্রিল, আর আপিল নিষ্পত্তি 27 ও 28 এপ্রিল। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের জন্য 22 এবং 23 তারিখ এটা আপনার সময় দিয়েছেন, আমাদের এখানেই এটা হবে। আপিল আবেদন 26 তারিখ, এটা রোববার, যদি কেউ আপিল করেন তাহলে এটা। আপিল নিষ্পত্তি 27-28 এপ্রিল। নির্বাচনে বিএনপি জোট 36টি ও জামায়াত জোট 13টি আসনে প্রার্থী দিতে পারবে। সংরক্ষিত মহিলা আসনের বন্টনটা হচ্ছে বিএনপি এবং তার জোটের ভিতরে 3 দল আছেন, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। এনাদের 36টা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সংরক্ষিত নারী আসনে যোগ্য, শিক্ষিত ও সাংগঠনিক কাজে পারদর্শীদের বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদী সরকারের নানা নির্যাতনের শিকার হয়েছে বিএনপির নারী নেতাকর্মী। সংসদে নারী অধিকারে নিশ্চিত সহ নারীর ক্ষমতায়নে তারা ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন রিজভী। শিক্ষার একটা উচ্চতা থাকতে হবে, এটাও বিবেচিত হবে
এবং তার সাংগঠনিক দক্ষতা, যেহেতু সে মেম্বার অফ দি পার্লামেন্ট হচ্ছে একটা সাংগঠনিক কর্মকাণ্ড করতে করতে, তো তার আচার আচরণ সব কিছু মিলিয়ে তার যে একটা রুচিশীল সাংগঠনিক দক্ষতা রয়েছে, সেগুলো আমার মনে হয় যে সেখানে সে এবারে সেক্ষেত্রে বিবেচিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের উপনির্বাচন কাল সকাল 7:30টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4:30টা পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাসেল কবির ও মাইনুল ইসলামের সহায়তায় আরও জানাচ্ছেন মিশেল বিনতে আনোয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া ৬ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ১৫০টি। মোট ভোটার ৪,৫০,০৩৭ জন। পাশাপাশি পোস্টাল ব্যালটের ভোটার রয়েছেন ৩,৭৩৬ জন। ভোট গ্রহণের জন্য প্রস্তুতি শেষ হয়েছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, পুলিশ, আনসার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পাশাপাশি ৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে এবং ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেজন্য আমাদের পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে যাতে আচরণবিধি লঙ্ঘিত না হয়। এছাড়াও 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে, তারা সামারি ট্রায়াল করবে। যদিও কোথাও সংক্ষিপ্ত বিচার কার্য পরিচালনা করতে হয়, তারা তাৎক্ষণিক বিচার কার্য পরিচালিত করবে। এদিকে জামাত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে স্থগিত শেরপুর ৩ আসনের নির্বাচনে বিএনপি, জামাত এবং বাসদ মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ভোট কেন্দ্র ১২৮টি। মোট ভোটার ৪,১৩,১৭৭ জন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। 2 উপজেলায় 8 প্লাটুন করে টোটাল 16 প্লাটুন বিজিবি থাকবে, সারা সেনাবাহিনী থাকবে, পুলিশের টিম থাকবে। এছাড়াও ভোট কেন্দ্রে আমরা আশা করছি 6 থেকে 7 জন করে পুলিশ বাহিনীর সদস্যরা থাকবেন। মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশকে আইনে রূপান্তর করল সরকার। এই সংক্রান্ত বিল সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পরে তা কণ্ঠভোটে পাশ হয়। এদিকে প্রাথমিক বিদ্যালয়ে 2 লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে ড্রেস বিতরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা খাতে 43টি অগ্রাধিকার চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও ছাত্র জনতার দাবির মুখে 2025 সালের 12 মে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগ ও দলটির সব সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। বুধবার সংসদ অধিবেশনে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 উত্থাপন করেন সালাউদ্দিন আহমদ। পরে তা কণ্ঠভোটে পাশ হয়। এর মধ্য দিয়ে পূর্বের অধ্যাদেশটি আইনে রূপান্তর হলো এবং নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। এদিন সরকারি হিসাব নিরীক্ষা বিল সহ 4টি বিল পাশ হয়। বিলের দফা 2, 3 ও 4 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3 ও 4 এই বিলের অংশ হিসেবে গৃহীত হলো। এদিকে দেশের সব উপজেলায় পর্যায়ক্রমে মিড ডে মিল কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের প্রশ্ন উত্তর পর্বে সিরাজগঞ্জ 1 আসনের সংসদ সদস্য সেলিম রেজার লিখিত প্রশ্নের জবাবে একথা জানান সরকার প্রধান। মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা 1। এছাড়া মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি সবার জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার অঙ্গীকার বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এই 2টি হাসপাতাল। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।
এদিকে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিতে দায়মুক্তি অধ্যাদেশ বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। স্বরাষ্ট্রমন্ত্রীর উত্থাপনের পর বিলটি সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে পাশ হয়। এর মাধ্যমে অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে করা সব দেওয়ানি ও ফৌজদারি মামলা এবং আইনি কার্যধারা প্রত্যাহারের পথ প্রশস্ত হলো। আইন অনুযায়ী নির্ধারিত বিধান অনুসরণ করে এইসব অভিযোগ বাতিল করা হবে। এছাড়া জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা রহিতকরণ বিলও সংসদে পাশ হয়। ৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার জন্য হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ, এমনটা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বলেন, এর সঙ্গে সাংবিধানিক ব্যাখ্যার বিষয়ে জড়িয়ে থাকা দ্রুতই আপিল করা হবে। যদিও হাইকোর্টের এই রায়কে জুলাই আন্দোলনের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন মামলার অ্যামিকাস কিউরি ডক্টর শরীফ ভূঁইয়া। মুদাসসির আলী প্রতিবেদন। ৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়ে মঙ্গলবার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট। রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হয়। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর ১৮৫ পৃষ্ঠার এর রায় প্রকাশ করা হয়। বুধবার নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, রায়টি এখনো চূড়ান্ত নয়। এর কারণ উল্লেখ করে তিনি বলেন, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। এর সঙ্গে সাংবিধানিক ব্যাখ্যার বিষয় জড়িত রয়েছে। আমাদের সংবিধানের ১০৩-এর ২-এর ক অনুচ্ছেদ এবং দফায় উল্লেখ করা আছে, হাইকোর্ট যখন কোনো মামলা নিষ্পত্তি করেন এবং সেই নিষ্পত্তির পরও যদি সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকেন, সেক্ষেত্রে হাইকোর্ট এই মর্মে একটা সার্টিফিকেট দেন যে মামলাটির সহিত এই সংবিধান ব্যাখ্যার বিষয়ে আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত রয়েছে। এবং এই রায়ের ১৮৪ পৃষ্ঠায় এই রায়টি আরও পর্যালোচনা করার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যেন সার্টিফিকেট ইস্যু করা হয়। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা আপিল দায়ের করব যত দ্রুত সম্ভব। যদিও মামলার অ্যামিকাস কিউরি সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া এর রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেন। একে জুলাই সনদের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন তিনি। রায়টা খুবই উল্লেখযোগ্য হয়েছে এবং রায়ে আদালত এটা প্রতিফলন এসছে যে জুলাই সনদে এই বিষয়টা আছে এবং এই ব্যাপারে কোনো রাজনৈতিক দলের কোনো ভিন্ন মত ছিল না। এদিকে পৃথক সচিবালয় গুম অধ্যাদেশ বাতিল সহ বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নে ফেসবুক পোস্ট দেয়াকে কেন্দ্র করে ২৮ বিচারককে শোকজের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি সমর্থিত আইনজীবীদের সংগঠন ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স। অবিলম্বে বিচার বিভাগকে আলাদা হিসেবে বিবেচনাপূর্বক বিচারকদের করা শোকজ নোটিশ প্রত্যাহার করে বিচার বিভাগের উপর এই নগ্ন হস্তক্ষেপ বন্ধ করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদ বিরোধী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বুধবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন। আলোচনায় উভয় পক্ষ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বের উপর জোর দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যার্পণের জন্য বাংলাদেশ পক্ষ তাদের অনুরোধ পুনর্ব্যক্ত করে। আলোচনার সময় মন্ত্রী জয়শঙ্কর বলেন, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করা হবে। ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত অবৈধ প্রক্রিয়ায় ২৮৬ জন সাব রেজিস্ট্রারদের বদলি করে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তার পিএস শামসুদ্দিন মাসুমের বিরুদ্ধে অনুসন্ধানের চেয়ে দুদকের আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। তিনি জানান, গণমাধ্যমে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনের প্রেক্ষিতে দুদকের কাছে এই আবেদন করেছেন তিনি। এ বিষয়ে দুদকের অনুসন্ধানের পরই সত্যটি উদ্ঘাটন হবে বলে মনে করেন তিনি। আমরা বিশ্বাস করতে চাই
আসিফ নজরুল সাহেব এই দুর্নীতির সাথে যুক্ত নয়, কিন্তু যেহেতু পত্রিকায় লিড নিউজ হয়েছে, আমার এই আজকে আবেদনের ভিত্তি হলো এই পত্রিকার লিড নিউজ আপনারা দেখতে পাচ্ছেন। এই লিড নিউজে যেহেতু তার নাম আসছে, আমি আশা করব উনি একজন শিক্ষক মানুষ, উনি এই অনুসন্ধান ফেস করে উনি জাতির সামনে দেখাবেন উনি কোনো দুর্নীতি করেননি। ভোজ্য তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং কৃত্রিম সংকটের প্রতিবাদে মানববন্ধন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি। ক্যাব নেতারা বলেন, সরকারের নির্ধারিত দামের তোয়াক্কা না করে বোতলজাত তেল 200 টাকা পর্যন্ত বিক্রি করছে অসাধু সিন্ডিকেট। ক্যাবের মতে, বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে, যা প্রতারণার শামিল। বাংলাদেশে যে কটা রিফাইনারি আছে 5 থেকে 6টা রিফাইনারি, তারা এই সিন্ডিকেটের সাথে জড়িত। পণ্যের মূল্য বৃদ্ধি হয়েছে, কেন বৃদ্ধি হলো? এক ধরনের সিন্ডিকেট সাধারণ জীবনযাপনে কেন ব্যাঘাত ঘটাচ্ছে, এটা প্রশাসনের কাছে আমরা জানতে চাচ্ছি। জনগণের নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। পুলিশ একাডেমিতে 41তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ সাব ইন্সপেক্টরদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এমন নির্দেশনা দেন তিনি। বর্তমান প্রেক্ষাপটে অপরাধের ধরন পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে আইজিপি বলেন, সাইবার অপরাধ এবং জঙ্গিবাদ মোকাবেলায় পুলিশ অফিসারদের দক্ষতা ও সচেতনতা জরুরি। একজন পুলিশ সদস্য হিসাবে তোমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা রক্ষা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। মনে রাখতে হবে, জনগণের আস্থা ও ভালোবাসাই হলো মানুষের সবচেয়ে বড় শক্তি। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি নির্ভর অপরাধ, সাইবার ক্রাইম, উগ্রবাদ মোকাবেলায় তোমাদের দক্ষতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ক্লেমনকে নতুন আঙ্গিকে দর্শকদের সামনে নিয়ে এসেছে সম্প্রতি আকিজ হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে। ক্যাম্পেইনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে AFBL এর চিফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ জহুরুল আলম উপস্থিত থেকে এর নতুন যাত্রার শুভ সূচনা করেন। তিনি বলেন, এখন থেকে ক্লেমন বোতলের গায়ে থাকা QR কোড স্ক্যান করে ডিজিটাল প্ল্যাটফর্মে পুরো বাংলাদেশ ঘুরে দেখার সুযোগ পাবেন দর্শকরা। ক্যাম্পেইনটির মূল বিষয়বস্তু হিসেবে মিউজিক ভিডিওতে দেশীয় সংস্কৃতি ও শেখরের টানকে নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতির পর নতুন করে আবারও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানের সঙ্গে তারা গভীরভাবে কাজ করবেন ঠিকই, কিন্তু দেশটিকে আর কোনো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেয়া হবে না। পাকিস্তানের রাজধানীতে অনুষ্ঠিতব্য শান্তি প্রতিষ্ঠায় আলোচনায় যোগ দেবেন যুক্তরাষ্ট্র ও ইরানের নেতারা। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর নতুন করে আবারও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সঙ্গে তারা গভীরভাবে কাজ করবেন, কিন্তু দেশটিকে আর কোনো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেয়া হবে না। এছাড়া গেল বছরের জুনে পারমাণবিক স্থাপনায় হামলার পর যেসব ইউরেনিয়াম মাটির নিচে চাপা পড়েছে, সেগুলো ইরানের সঙ্গে কাজ করে অপসারণ হবে বলে জানিয়েছেন ট্রাম্প। শান্তি প্রতিষ্ঠায় আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলকে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আগামী শুক্রবার এ আলোচনা হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের রাজধানীতে অনুষ্ঠিতব্য এ আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পারেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, আর ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকার সম্ভাবনা রয়েছে দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফের। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। খেলা খবর ক্রিকেট।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অ্যাডহক কমিটির সভায় বিভিন্ন কমিটির দায়িত্ব বন্টন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ক্রিকেট অপারেশনস কমিটির দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল, গ্রাউন্ডস কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে রফিকুল ইসলাম বাবুকে, টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন মিনাজুল আবেদিন নান্নু, আর বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে তানজিল চৌধুরীকে। এর আগে সন্ধ্যায় মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির অফিসে আসেন তামিমের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি। পরে সেখানেই দ্বিতীয় মিটিংয়ে বসেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্যরা। Tamim Iqbal, which is me, will handle working committee and facilities. Fahim Sinha will look after GDs. Tanzil Chaudhary will be age group. Salman Spahani will be marketing and discipline. Rasna Imam will be women's wing, medical and complaint committee. Shafil Khusru will be finance and welfare. Said Ibrahim Ahmed will be security and tender and purchase. শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হাম সংক্রমণে একদিনে আরও 10 শিশু মৃত্যু, সারা দেশে একযোগে 20 এপ্রিল থেকে টিকাদান শুরু, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল ঘোষণা, যোগ্য শিক্ষিত সাংগঠনিক কাজে পারদর্শীরাই মনোনয়ন পাবেন বললেন রিজভী। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, ওসমান হাদির হত্যার 2 আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত। এবং আসিফ নজরুল ও PS মাসুমের বিরুদ্ধে 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ, অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন, সত্য উদ্ঘাটনের আশা আইনজীবী। এই ছিল মোহনা সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টায় দেখার আমন্ত্রণ রইল। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।